স্কুলের মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রামে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা প্রাণীবিজ্ঞানের অধ্যায় 11 ও 12, তার মানে হচ্ছে বিবর্তন ও প্রাণীর আচরণ সম্পর্কে জানব। প্রথমে আমরা প্রাণীর আচরণ দিয়ে শুরু করছি। এই চ্যাপ্টারটি অ্যাডমিশনের জন্য একটু কম গুরুত্বপূর্ণ আরো অন্যান্য চ্যাপ্টারের চেয়ে, বাট আমরা যারা মেডিকেলে ভালো করতে চাই তারা আমরা অবশ্যই সবগুলো চ্যাপ্টার সমান গুরুত্ব দিয়ে পড়বো, যেন একটি কোয়েশ্চেনও যদি আসে সেটি যেন আমাদের মিস না হয়। তাই এই চ্যাপ্টারগুলো থেকে আমরা খুব সিলেক্টিভ ভাবে পড়বো, যেন ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো থেকে কোয়েশ্চেন আসলে আমরা অবশ্যই যেন আনসার করতে পারি। আচ্ছা, প্রথম হচ্ছে আচরণ। আমি এখানে একটি ওয়ার্ড লিখেছি যেটি হচ্ছে ইথোলজি। ইথোলজির বাংলা নাম হচ্ছে ইথোলজি বা আচরণবিদ্যা। ইথোলজি বা আচরণবিদ্যা হচ্ছে জীববিজ্ঞানের যে শাখায় প্রাণীর আচরণ সম্পর্কে আলোচনা করা হয় সেটি হচ্ছে ইথোলজি বা আচরণবিদ্যা। আচ্ছা, প্রাণীর যে আচরণ, তোমরা একটু চিন্তা করলে দেখবে প্রাণীর বিভিন্ন আচরণ আসলে উদ্দীপনার উপর ডিপেন্ড করে। কেমন উদ্দীপনা হচ্ছে সেটার উপরে আমরা আমাদের রেসপন্সটা দিয়ে থাকি। যেমন হচ্ছে, যদি তোমার সামনে খুব মজাদার খাবার রাখা হয়, তোমার কিন্তু খেতে ইচ্ছা করবে, তুমি তখন গিয়ে দেখা যাবে ওটা খেয়ে ফেলবে। তার মানে এই খাবারের প্রতি তোমার আচরণটা একটি নির্দিষ্ট আচরণ। আবার তুমি দেখবে যদি কোনো জায়গায় আলো জ্বালানো হয়, দেখবে অনেক পোকা, যেমন হচ্ছে উই পোকা আলোর দিকে ধাবিত হচ্ছে। তার মানে আলো এখানে একটি উদ্দীপনা হিসেবে কাজ করছে এবং এর প্রেক্ষিতে উই পোকার আচরণ আমরা দেখতে পাচ্ছি। তার মানে উদ্দীপনার উপর ডিপেন্ড করে আমাদের আচরণ কেমন হবে। তাহলে উদ্দীপনা বা সাংকেতিক উদ্দীপনাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, যেমন হচ্ছে মোটিভেশনাল, রিলিজিং ও টার্মিনেটিং। মোটিভেশনাল বা প্রেরণাদায়ক উদ্দীপনা। এই উদ্দীপনা 2 ধরনের হতে পারে। একটি হচ্ছে বাহ্যিক ও আরেকটি হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা। বাহ্যিক উদ্দীপনা কেমন দেখবে, দিনের বেলা যখন দিনের সময়কাল যদি বেড়ে যায়, পাখির বিচরণ এবং জননাচরণ কিন্তু তাতে প্রভাবিত হয়। তার মানে এটি কিন্তু একটি বাহ্যিক উদ্দীপনা। আবার অভ্যন্তরীণ উদ্দীপনাটা কেমন, শীতকালে যখন খাবারের অপ্রতুলতা থাকে তখন কিন্তু অনেক প্রাণী তাদের সঞ্চিত চর্বি থেকে শক্তি আহরণ করে থাকে। এটি কিন্তু একটি অভ্যন্তরীণ উদ্দীপনা। এরপর হচ্ছে রিলিজিং বা নির্গমন উদ্দীপনা। এক্ষেত্রে আমরা 2 জন বিজ্ঞানীর নাম মনে রাখবো, লরেঞ্জ ও টিনবার্গের। এরা 2 জন হচ্ছেন বিজ্ঞানী যারা আচরণ নিয়ে ব্যাপক আলোচনা করেন। লরেঞ্জ সর্বপ্রথম রিলিজার শব্দটি প্রয়োগ করেন। এই রিলিজিং উদ্দীপনার সাথে আমাদের মনে রাখতে হবে হেরিঙ্গাল পাখির কথা। হেরিঙ্গাল যেটি হচ্ছে গাংচিল। আমরা হেরিঙ্গাল দিয়ে এই রিলিজিং উদ্দীপনাটি ব্যাখ্যা করতে পারি। যেমন হেরিঙ্গাল যখন তার শাবকদের জন্য অর্থাৎ ছানাদের জন্য মুখে করে খাবার নিয়ে আসে, তখন কিন্তু এই হেরিঙ্গাল পাখির ঠোঁটটা যদি আমি একটু আঁকি, তার নিচের যে চোয়াল, সেই চোয়ালে একটি লাল রঙের ফোঁটার মতো অংশ থাকে। দেখা যায় কি, যখন হেরিঙ্গাল তার ছানাদের জন্য খাবার নিয়ে আসছে, তার ছানারা এই হেরিঙ্গালের নিচের চোয়ালে যে লাল ফোঁটা সেখানে ঠোকর দেয়। এই ঠোকর দেওয়ার জন্য, এই ঠোকরের প্রেক্ষিতে সে তার বাবা মাকে সংকেত দেয় যেন সে খাবারটা উগড়ে দেয়, এবং এর প্রেক্ষিতে হেরিঙ্গাল পাখিটি মা বা বাবা সে খাবারটি উগড়ে দেয়, যা ছানারা গলাধঃকরণ করে। এটি হচ্ছে রিলিজিং উদ্দীপনা। এরপর হচ্ছে টার্মিনেটিং উদ্দীপনা। এটি কেমন, তুমি দেখবে তোমার সামনে ধরো অনেক মজাদার খাবার আছে, তুমি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট খাওয়ার পর তোমার কিন্তু আর খেতে ইচ্ছা করবে না,
তার মানে এটি হচ্ছে এই যে পাকস্থলী ভরে যাওয়ার পর তোমার যে আর খেতে ইচ্ছা করছে না এবং তুমি যে খাওয়াটি বন্ধ করছো, সেটি কিন্তু টার্মিনেটিং উদ্দীপনা। আচ্ছা, এখন আমাদের কোনো উদ্দীপনার প্রেক্ষিতে আসলে আমাদের আচরণটা কেমন হবে সেটি ডিপেন্ড করে দুটি ফ্যাক্টরের উপর। একটি হচ্ছে আমাদের জিন আর একটি হচ্ছে আমাদের পরিবেশ। এই জিন ও পরিবেশের উপর ভিত্তি করে বা এদের প্রভাবে আমাদের কোনো একটি উদ্দীপনার এগেইনস্টে আমাদের একটি আচরণ তৈরি হয়। তাহলে আচরণকে দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে সহজাত আচরণ ও অন্যটি হচ্ছে অর্জিত আচরণ। সহজাত আচরণ এটি হচ্ছে জিন নিয়ন্ত্রিত। কিভাবে? তুমি দেখবে কোনো অন্ধকার ঘরে হঠাৎ আলো জ্বললে তেলাপোকা দ্রুত অন্ধকার কোণের দিকে দৌড়ায়। এটি কিন্তু তাকে আসলে কোনো শিখিয়ে দিতে হয়নি, এটি সে সহজাতভাবেই করেছে। তার মানে এটি হচ্ছে জিন নিয়ন্ত্রিত। আবার অর্জিত আচরণের মধ্যে কি? অর্জিত আচরণের উদাহরণ হচ্ছে যেমন হচ্ছে অনেক পাখি বা পশুকে আমরা যখন পোষ মানাই, সেটি কিন্তু তার অর্জিত আচরণ। আমরা তার পরিবেশে বিভিন্ন ধরনের চেঞ্জ এনে তাকে আমরা আমাদের সাথে থাকতে বা পোষ মানাতে উদ্বুদ্ধ করি। তো তার মানে এটি কিন্তু দেখো তার জিন দ্বারাও নিয়ন্ত্রিত নয় বা এটি সে জন্ম থেকেও তার মধ্যে উপস্থিত নয়, এটি তার পরিবেশের মধ্যে পরিবর্তন হয়ে পরিবেশের প্রভাবে তার আচরণের একটি পরিবর্তন। তো এটা হচ্ছে তার অর্জিত আচরণ। আমরা সহজাত আচরণ নিয়ে এখন একটু ডিটেইল আলোচনা করব। সহজাত আচরণের প্রকারভেদ হচ্ছে তিনটি। প্রথমটি হচ্ছে ট্যাক্সিস, দ্বিতীয়টি হচ্ছে রিফ্লেক্স, ও তৃতীয়টি হচ্ছে ইনস্টিংক্ট। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা আলোচনা করি ট্যাক্সিস। ট্যাক্সিস জিনিসটা হচ্ছে কোনো একটি উদ্দীপনার প্রতি যদি উদ্দেশ্যমূলকভাবে উদ্দীপনার দিকেই ধাবিত হই বা উদ্দীপনার দিকেই যে চলন, সেটি হচ্ছে ট্যাক্সিস। আর রিফ্লেক্স কি? রিফ্লেক্স হচ্ছে কোনো একটি সংবেদী উদ্দীপনার প্রতি অনুচ্ছিত রেসপন্স যেটা আমরা দেই, সেটি হচ্ছে রিফ্লেক্স। আর ইনস্টিংক্ট জিনিসটা হচ্ছে কোনো প্রাণী তার বংশ টিকিয়ে রাখার জন্য বা তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ও বংশ বৃদ্ধির জন্য যেসব আচরণ সহজাতভাবেই প্রকাশ করে, সেগুলোই হচ্ছে ইনস্টিংক্ট। প্রথমে একটু ট্যাক্সিস সম্পর্কে আমরা বিশদভাবে জেনে নিই। ট্যাক্সিস আমরা সহজাত আচরণকে ট্যাক্সিস বলার জন্য তার তিনটা ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে ট্যাক্সিস অবশ্যই স্থানিক দিকমুখিতা প্রকাশ করবে। যেমন হচ্ছে আমি বলেছিলাম যে কোনো আলোর দিকে যে পোকার গমন, তোমরা কিন্তু দেখো এখানে আলো একটি উদ্দীপনা হিসেবে কাজ করছে এবং আলোটার দিকে পোকা গমন করছে। তার মানে এখানে একটি উদ্দীপনার দিকে উদ্দেশ্যমূলকভাবে পোকাগুলো যাচ্ছে। এরপর হচ্ছে এই যে দিকমুখিতা আলোর দিকে, এখানে কিন্তু তার কোনো শরীরের অংশ বিশেষ যাচ্ছে না, পুরো পোকাটাই কিন্তু তার দিকে যাচ্ছে। তার মানে দিকমুখিতায় সম্পূর্ণ দেহ জড়িত থাকবে। এরপর হচ্ছে চলনের দিক এই বহি উদ্দীপনায় দ্বারাই পরিচালিত হবে। যতক্ষণ উদ্দীপনা থাকবে ততক্ষণই সেদিকে যাবে। আর এই যে দিকমুখিতা, তা কিন্তু উদ্দীপনার শক্তির সাথে সমানুপাতিক। এই ব্যাপারটা কেমন? যে ধরো কোনো একটি রুমে তুমি মোমবাতি দিয়ে একটি আলো জ্বালালে, সেদিক দিয়ে পোকা গমন করবে, কিন্তু ওই রুমটার মধ্যে যদি তুমি মোমবাতির সাথে আরেকটি বেশি ওয়াটের লাইট জ্বালিয়ে দাও, তুমি দেখবে যে পোকাগুলো তখন মোমবাতির দিকে না গিয়ে ওই বেশি ওয়াটের আলোর দিকে যাচ্ছে।
তার মানে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দিকমুখী চলন সেটি কিন্তু উদ্দীপনার সাথে সমানুপাতিক। তাহলে আমরা ছোট্ট করে 4টা পয়েন্ট একটু দেখি যে ট্যাক্সিসের 4টা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এরা স্থানিক দিকমুখিতা, প্রকাশ করবে। তারপর আমরা 2 নম্বরে কি পেয়েছি? 2 নম্বরে কিন্তু দেখছি যে দিকমুখিতায় সম্পূর্ণ দেহ জড়িত থাকবে, এরপর আছে চলনের দিক অবিরাম, বহি উদ্দীপনায় পরিচালিত, এরপর হচ্ছে দিকমুখী চলন বা দিকমুখিতা সরাসরি শক্তির সাথে সমানুপাতিক। আমি আশা করছি এই ক্রাইটেরিয়াগুলো তোমাদের আর ভুল হবে না। ওকে, এখন আমরা ট্যাক্সিসের প্রকারভেদ সম্পর্কে একটু জেনে নিই যে ট্যাক্সিসের প্রকারভেদে দিকমুখিতার উপর ভিত্তি করে ট্যাক্সিসকে 2 ভাগে ভাগ করা হয়েছে। যেমন হচ্ছে ধনাত্মক দিকমুখিতা ও ঋণাত্মক দিকমুখিতা। ধনাত্মক দিকমুখিতা, এই যে আমরা এখন ধরে বললাম আলোর দিকে প্রকার কমন, সেটি হচ্ছে ধনাত্মক দিকমুখিতা। আর ঋণাত্মক দিকমুখিতা হচ্ছে, এর উদাহরণ আমরা একটু আগে দিয়েছি, যেমন হচ্ছে অন্ধকার ঘরে যদি তুমি কোনো তেলাপোকার গায়ে আলো ফেলো, দেখবে তেলাপোকাটা ওখান থেকে অন্ধকারের দিকে দৌড় দিয়েছে, তার মানে সে আলোর উৎস থেকে, উদ্দীপনা থেকে দূরে সরে যাচ্ছে। তো এটি হচ্ছে ঋণাত্মক ট্যাক্সিস। ট্যাক্সিসের প্রকারভেদ। ট্যাক্সিসের প্রকারভেদের মধ্যে এই যে আমি প্রথম লাইনে যাদের দেখতে পাচ্ছি এবং থিগমোট্যাক্সিস, এরা সবাই হচ্ছে উদ্দীপনার উৎসের উপর ভিত্তিতে বিভিন্ন জীবের বিভিন্ন ধরনের আচরণ দেখা যায়। উৎসের উপর ভিত্তি করে আমরা ট্যাক্সিসকে এইভাবে ভাগ করতে পারি। আর এরপরে হচ্ছে ট্যাক্সিসের দিকমুখিতার উপর ডিপেন্ড করে আমরা এদেরকে এই কয়টা ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, তাহলে উদ্দীপনার উৎসের ভিত্তিতে আমরা নাম থেকেই কিন্তু আইডিয়া করতে পারি যে এটি কেমন ধরনের হবে। যেমন অ্যারোট্যাক্সিস, অ্যারো শব্দটা এসেছে এয়ার থেকে, তাহলে যখন বাতাসে অক্সিজেনের ঘনত্বের পার্থক্যের কারণে সাড়া আসবে তখন সেটা হচ্ছে অ্যারোট্যাক্সিস। এটা হচ্ছে কেমোট্যাক্সিস, কোনো কেমিক্যাল বা রাসায়নিক পদার্থের প্রতি সাড়া দিয়ে যে ট্যাক্সিস সেটা হচ্ছে কেমোট্যাক্সিস। এটা হচ্ছে এনার্জি ট্যাক্সিস, এটি হচ্ছে শক্তির অবস্থা বিবেচনা করে ট্যাক্সিস। এরপর হচ্ছে গ্র্যাভিট্যাক্সিস, এই গ্র্যাভি শব্দটা এসেছে গ্র্যাভিটি থেকে, তাহলে অভিকর্ষজনিত যে সাড়াটা সেটা হচ্ছে গ্র্যাভিট্যাক্সিস। এরপর হচ্ছে গ্যালভানোট্যাক্সিস, এই গ্যালভানোট্যাক্সিস হচ্ছে বৈদ্যুতিক ক্ষেত্রের প্রতি সাড়া দিয়ে যে আচরণ। এরপর হচ্ছে ম্যাগনেটোট্যাক্সিস, এটি হচ্ছে চুম্বক ক্ষেত্রের প্রতি সাড়া দিয়ে। ফোনোট্যাক্সিস, এই ফোনো শব্দটা এসেছে শব্দ থেকে, তাহলে শব্দের প্রতি সাড়া দিয়ে জীবের যে চলন। এরপর হচ্ছে ফটোট্যাক্সিস, এটি হচ্ছে আলোর প্রতি সাড়া দিয়ে যে চলন। এরপর হচ্ছে রিওট্যাক্সিস, রিওট্যাক্সিসটা কি? সেটা হচ্ছে তরল পদার্থে প্রাণীর স্রোতজনিত ট্যাক্সিস। তারপর হচ্ছে থার্মোট্যাক্সিস, এটা হচ্ছে তাপমাত্রার উপর ভিত্তি করে প্রাণীর চলন। এরপর হচ্ছে থিগমোট্যাক্সিস, এটি হচ্ছে স্পর্শজনিত ট্যাক্সিস। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি নেমোট্যাক্সিস। নেমোট্যাক্সিস জিনিসটা কি? এই নেমোট্যাক্সিসটা এসেছে আসলে নিমোনিক্স থেকে। আমরা যেমন নিমোনিক্স দিয়ে কোনো জিনিসকে সহজভাবে মনে রাখি, সেই
নেমোট্যাক্সিসটাও ঠিক একই ধরনের। এটার উদাহরণ হচ্ছে কোনো প্রাণী যখন কোনো দিকে গমন করে তখন কিন্তু সে আশেপাশের অনেক কিছুর বস্তু চিহ্ন হিসেবে মনে রাখে এবং ফেরার সময় চিহ্নগুলো মনে করে ফিরে আসে। এটি হচ্ছে নেমোট্যাক্সিস। এরপর হচ্ছে মেনোট্যাক্সিস। এই ধরনের প্রাণীর দিকমুখিতা কৌণিক ধরনের হয়, যেমন হচ্ছে সূর্যের প্রতি পিঁপড়ার চলন। আমাদের এক্ষেত্রে উদাহরণগুলো কিন্তু খুব ভালো মনে রাখতে হবে যে নেমোট্যাক্সিসের উদাহরণ কি, সূর্যের সাথে পিঁপড়ার চলন। এরপর হচ্ছে টেলেট্যাক্সিস। এই টেলেট্যাক্সিস জিনিসটা কি, এটা একটু আমি উদাহরণ দিয়ে বোঝাই। এটা হচ্ছে যদি একের অধিক উদ্দীপনা থাকে তাহলে যে উদ্দীপকের শক্তি বেশি সেদিকেই চলন হবে। যেমন কোনো মৌমাছি যখন মৌচাকের সন্ধানে বের হয় তখন তার কিন্তু সে তো দিনের বেলা বের হয়, দুইটা ট্যাক্সিস থাকে, মানে দুইটা উদ্দীপক থাকে। একটি হচ্ছে সূর্যের আলো আর একটি হচ্ছে ফুলের মধু বা মৌচাক। তো কিন্তু দেখা যায় কি, সে ফুলের উদ্দীপনা বেশি হওয়ার কারণে সে মৌচাকের দিকেই ধাবিত হয়। তো এখানে যে উদ্দীপকের শক্তি বেশি সেদিক দিয়েই কিন্তু চলন হচ্ছে। এরপর হচ্ছে ট্রপোট্যাক্সিস। ট্রপোট্যাক্সিসের উদাহরণটা আমরা একটু মনে রাখবো যে মাছের উকুনে এই ধরনের ট্যাক্সিস দেখা যায়। এরপর হচ্ছে ক্লাইনোট্যাক্সিস। ক্লাইনোট্যাক্সিসের উদাহরণ হচ্ছে ব্লোফ্লাই ও বাটারফ্লাই লার্ভা। তো এই উদাহরণগুলো আমরা একটু ভালোভাবে মনে রাখবো। এখন আমরা একটু রিফ্লেক্স সম্পর্কে জানবো। রিফ্লেক্স নিয়ে খুব সহজভাবে বলতে গেলে বলা যায় রিফ্লেক্স হচ্ছে কোনো একটি উদ্দীপনার প্রতি আমাদের অনৈচ্ছিক মোটর রেসপন্স। যেমন যদি এমন হয় যে ধরো তোমাকে কেউ থাপ্পড় দিয়েছে, তুমি কিন্তু কোনো কিছু চিন্তা না করে সেদিক থেকে সরে যাও, হঠাৎ করে সরে যাবে। তো এটি হচ্ছে, এটা কিন্তু তুমি চিন্তা করে করছো না, হঠাৎ করেই হচ্ছে। তো এটি হচ্ছে এক ধরনের রিফ্লেক্স। আবার ধরো তোমার চোখে যদি আলো খেলা হয় তাহলে দেখা যাবে চোখের পিপিলটা ছোট হয়ে যায়। তো এটাও কিন্তু এক ধরনের রিফ্লেক্স। এটা কিন্তু আমাদের ইচ্ছা করে বা শিখতে হচ্ছে না, এটা সহজাতভাবেই হচ্ছে। এই রিফ্লেক্সকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, যেমন হচ্ছে টোনিক রিফ্লেক্স আর হচ্ছে ফেজিক রিফ্লেক্স। টোনিক রিফ্লেক্স, এটা থেকে আমরা মনে রাখবো যে এই ধরনের সাড়া দীর্ঘস্থায়ী হয়। আর ফেজিক রিফ্লেক্স হচ্ছে ক্ষণস্থায়ী সাড়া। এর উদাহরণগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব, যে যেমন পেশি দৃঢ়তা, ভঙ্গি ও ভারসাম্য। আর এটার উদাহরণ আমরা মনে রাখবো শরীর বাঁকানো। এখান থেকে এই ক্লাসিফিকেশন গুলো থেকে নামগুলো এবং উদাহরণগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন রিফ্লেক্সের পরে আমরা একটু ইনস্টিংক্ট সম্পর্কে জানি। ইনস্টিংক্ট ব্যাপারটা কি? ইনস্টিংক্ট আমি একটু আগেই বলেছিলাম যে প্রাণীর অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অথবা বংশবৃদ্ধির জন্য প্রাণীর কিছু সহজাত আচরণ থাকে, এগুলোই হচ্ছে ইনস্টিংক্ট। এই ইনস্টিংক্ট সম্পর্কে যখন আমরা চিন্তা করব তখন তো অবশ্যই দুইজন বিজ্ঞানীর কথা আমাদের মাথায় রাখতে হবে। একজন হচ্ছে ডারউইন, যিনি প্রথম ইনস্টিংক্ট সম্পর্কে একটি বাস্তবমুখী সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেন। আরেকজন হচ্ছে লরেঞ্জ। এই দুজন বিজ্ঞানীর নাম যখন ইনস্টিংক্ট মাথায় প্রশ্ন আসবে আমাদের যেন ডারউইন আর লরেঞ্জের কথা মাথায় চলে আসে। ডারউইন বলেন যে মানুষের যে ইনস্টিংক্ট তৈরি হয় সেটা প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে হয়। ব্যাপারটা কেমন? যে দেখা যায় যে কোনো একটি উদ্দীপনার প্রতি একটি প্রাণী অনেক ধরনের আচরণ করতে পারে, কিন্তু কোনো প্রতিকূল উদ্দীপনার প্রতি অনেক ধরনের আচরণ থেকে যে আচরণটা তাকে সবচেয়ে ভালোভাবে টিকিয়ে রাখতে সাহায্য করবে সেটি কিন্তু তার মধ্যে আচরণ হিসেবে গ্রহণ করবে। এটি হচ্ছে ডারউইনের মতবাদ। আর লরেঞ্জ
তার মানে ডারউইন বলেন কি যে আচরণ আসলে প্রাকৃতিক নির্বাচন প্রক্রিয়ার মধ্যে আসে। আর লরেন্স কিছুটা ভিন্ন মত পোষণ করেন। লরেন্স বলতে চান যে মানুষের আচরণ আসলে কতগুলো স্থায়ী অ্যাকশন প্যাটার্ন বা ফিক্সড অ্যাকশন প্যাটার্ন, বা যেটাকে আমরা এফএপি সংক্ষেপে বলতে পারি, যে মানুষের আচরণ কতগুলো ফিক্সড অ্যাকশন প্যাটার্ন নিয়ে গঠিত, যেটি প্রজাতি নির্দিষ্ট, তার মানে জিন দ্বারা নির্ধারিত। তার এই মতবাদকে সামগ্রিকভাবে সমর্থন করেছেন, লরেন্সের মতবাদকে একটু আগে আমরা তার নাম বলেছিলাম, টিনবার্গেন। টিনবার্গেন তার মতামতকে সমর্থন করেছিলেন। আমরা হেরিংগাল দিয়ে এই ইনস্টিংক্টের ব্যাপারটা একটু ব্যাখ্যা করতে পারি। যেমন ক্ষুধার্ত হেরিংগাল ছানার জন্য চাক্ষুষ উদ্দীপনা হিসেবে কাজ করে তার বাবা মা যখন ঠোঁটে করে খাবার নিয়ে আসে। আবার বাসায় যে ক্ষুধার্ত ছানা আছে সেটি তার বাবা মার জন্য চাক্ষুষ উদ্দীপনা হিসেবে কাজ করে। এই চাক্ষুষ উদ্দীপনা যখন অপটিক স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে বাহিত হয় তখন কিন্তু একটি সুনির্দিষ্ট উদ্দীপনা রিলিজ হয় এবং এটিকে বলা হয় সহজাত রিলিজিং পদ্ধতি। এই সহজাত রিলিজিং এর পদ্ধতির কারণে পেশি সংকোচন প্রসারণ হয় এবং এই সংকোচন প্রসারণের কারণেই ছানা ছোপর পরে পূর্ণাঙ্গ হেরিংগালের যে নিম্ন জলে যে লার্ভাটা সেখানে। তার মানে এটি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু এক ধরনের একটা ফিক্সড অ্যাকশন হচ্ছে, এটাকেই বলা হয় ফিক্সড অ্যাকশন প্যাটার্ন। এখন এই ফিক্সড অ্যাকশন প্যাটার্নের বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ছাদ সম্পন্ন, তার মানে এই আচরণ সবসময় একই রকম হবে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হেরিংগাল পাখির ক্ষেত্রে তার যে শাবক সবসময় কিন্তু ওই লাল ফোঁটার মধ্যেই ঠোকর দিচ্ছে এবং এর ফলে বাবা মা যে হেরিংগাল পাখি তারা কিন্তু খাবারটা উগড়ে দিচ্ছে, তার মানে সবসময় আচরণ একই হচ্ছে। সর্বজনীনতা হচ্ছে একই প্রজাতির সকল সদস্যই কিন্তু একই আচরণ প্রদর্শিত হবে। ব্যক্তিগত অভিজ্ঞতা বহির্ভূত, এর মানে হচ্ছে এরা যদি বিচ্ছিন্ন অবস্থাতেও থাকে তার এই আচরণ কিন্তু সবসময় প্রকাশিত হবে, এমন না যে তাদেরকে দলবদ্ধভাবে থেকে এটা শিখে নিতে হবে। তারপর হচ্ছে ব্যালিস্টিকনেস হচ্ছে সারা দেয়া হলে পরিবেশের পরিবর্তন হলেও কিন্তু এটি পরিবর্তন হবে না। উদ্দেশ্যের একনিষ্ঠতা হচ্ছে এই সবগুলো কাজ মিলে কিন্তু একটি উদ্দেশ্যই সাধিত হবে। এই যে আমরা এতক্ষণ সহজাত আচরণ সম্পর্কে করলাম, তাকে যাচাই করতে পারি আমরা তিনটা উদাহরণের সাহায্যে। একটি হচ্ছে মাইগ্রেশন, এরপর হচ্ছে মাকড়সার জালপনা এবং অপত্যের প্রতিযোগ। প্রথমে আমরা একটু মাইগ্রেশন সম্পর্কে জেনে নিই। চামচ ঠোঁটা কাদা খোঁচা হচ্ছে একটি অতি বিপন্ন প্রাণী। হ্যাঁ, এটা কিন্তু ইনস্টিটিউট জন্য খুব ইম্পর্টেন্ট, খুব ভালো মতো মনে রাখবে। এদের ক্ষেত্রে দেখা যায় কি এরা একটি নির্দিষ্ট সময়ে প্রতি বছরের এরা বাংলাদেশের উপকূলীয় দ্বীপাঞ্চলে আসে। তারা তাদের সহজাত আচরণকে কাজে লাগিয়ে বুঝে নেয় যে কোন সময় আসলে পরিযায়ী হতে হবে বা কোন সময় মাইগ্রেট করে এখানে আসতে হবে এবং কখন এখানে হাওর বাওর নদী উপকূলীয় এলাকায় হেঁটে হেঁটে খাবার খুঁজতে হবে। তারা কিন্তু এটা তাদের সহজাত আচরণ নিয়ে বুঝে নেয়। আবার আমরা কিন্তু জানি যে শীতের সময় পাখি কিন্তু মাইগ্রেশন হয়। এই মাইগ্রেশনটা আসলে কেন হয়? দেখা যায় যে ঋতুগত পরিবর্তনের কারণে এসব পাখিরা তারা অনুকূল পরিবেশ খুঁজে নেওয়ার জন্য শীতকালে বাংলাদেশে বা এইসব দিকে চলে আসে। এদের কিন্তু দেখা যায় কি মাইগ্রেশন বা পরিযান হচ্ছে অ্যাকচুয়ালি উভমুখী চলন, যারা স্থায়ী বাসভূমি থেকে অনুকূল পরিবেশের যাত্রা করে এখানে আসে আবার পুনরায় তাদের স্থায়ী বসতিতে ফিরে যায়। আমরা মনে রাখবো যে প্যালিয়ার্কটিক অঞ্চলের 40% পাখি কিন্তু পরিযায়ী। এই যে মাইগ্রেশন হয় এ কিন্তু অনেক ক্ষতিকর দিক আছে। যেমন দেখা যায় কি যেসব পাখি যখন অনেক লম্বা পথ পাড়ি দিয়ে আসে, এরা কিন্তু এই লম্বা পথ পাড়ি দিতে অনেকে সমুদ্রের উপরে পড়েই মারা যায়। আবার আবহাওয়ার আকস্মিক পরিবর্তনে দেখা যায় কি ঝড় বৃষ্টিতে অনেকেই মৃত্যুবরণ করে। কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা জানবো যে এই যে বাংলাদেশের যেসব বিদেশি পাখি পরিযায়ী হয় তার মধ্যে বেশিরভাগই আসে কিন্তু হিমালয় থেকে। এছাড়া বাংলাদেশের স্থায়ী পাখি প্রজাতি আছে 500 এবং বিদেশি পাখি প্রজাতির সংখ্যা আছে 300।
আমরা সহজাত আচরণ যাচাই দ্বিতীয় উদাহরণ দিয়েছিলেন মাকড়সার জাল। এই যে মাকড়সার জাল সেটি কিন্তু উদরের সিল্ক গ্রন্থি থেকে খরিত সুতা দিয়ে তৈরি হয় এবং এটি কিন্তু তাদের একটি অপরিবর্তনীয় আচরণের প্যাটার্নের ফলশ্রুতি। এই যে সিল্ক গ্রন্থি থেকে যে সুতাটা খরিত হয় সেটি কিন্তু স্ক্লেরোপ্রোটিন। এই সুতাটা বাতাসের সংস্পর্শে এসে শক্ত হয়ে যায় এবং মজার বিষয় হচ্ছে এই সুতা ইস্পাতের সুতা অপেক্ষাও কিন্তু অনেক বেশি শক্তিশালী এবং এটি যদি তোমরা টান দিয়ে ছিঁড়তে চাও, এটি ছিঁড়ে যাওয়ার আগে প্রায় 1/5 পর্যন্ত কিন্তু লম্বা হতে পারে। এই যে মাকড়সার জাল সেটি বুনতে সময় লাগে কিন্তু 0.5 ঘন্টারও কম। বিজ্ঞানী হ্যান্স পিটার্স সর্বপ্রথম মাকড়সার জাল বোনার ধাপগুলো পর্যবেক্ষণ করেন। এগুলো হচ্ছে মোটামুটি আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আর অপত্য যত্ন আমরা অনেক প্রাণী ক্ষেত্রে দেখি, যেমন মাছের ক্ষেত্রে, ব্যাঙের ক্ষেত্রে, পাখির ক্ষেত্রে প্রত্যেক প্রাণী কিন্তু তার অপত্যের যত্ন নেয়। এই মাছের অপত্যের যত্ন প্রথম এটি নিয়ে গবেষণা করেন বিজ্ঞানী টিমবার্গেন। তিনি 3 কাঁটা বিশিষ্ট স্পিলবার্গ মাছ নিয়ে আলোচনা করেন। এক্ষেত্রে অপত্যের যত্ন হচ্ছে এটি একটি সহজাত আচরণ। কেন? কারণ হচ্ছে আমরা যদি মাছের ক্ষেত্রে বা ব্যাঙের ক্ষেত্রে বা পাখির ক্ষেত্রে আমরা চিন্তা করি যে মাছের ডিম ফুটা থেকে শুরু করে বা পাখির ডিম ফুটা থেকে শুরু করে তা পরিণত হওয়া পর্যন্ত তার কিন্তু একটি নির্দিষ্ট প্যাটার্নে সে লালিত পালিত হয়। এটি কিন্তু তার অপত্য যত্ন। এটি কিন্তু তাকে শিখিয়ে দিতে হয় না, সহজাত ভাবেই সে এই জিনিসটা মেনটেন করতে পারে। এখন আমরা তো সহজাত আচরণ নিয়ে শিখলাম, এবার আমরা একটু শিখন সম্পর্কে জানবো। মানুষের যে শিখন আচরণ হয়, অর্জিত আচরণ যেটা, সেটা কিন্তু 2 ধরনের। একটি হচ্ছে অভ্যাসগত, তো একটি হচ্ছে অনুকরণজনিত। প্রথমে যদি আমি একটু অভ্যাসগত সম্পর্কে বলি, অভ্যাসগত আচরণ হচ্ছে দেখা যায় কি কোনো একটি উদ্দীপনা যদি ঘন ঘন পুনরাবৃত্তি করা হয় তখন কিন্তু দেখা যায় কি ওই উদ্দীপনার প্রতি ভাটা পড়ে যায়। যেমন হচ্ছে একটি উদাহরণ যেটাকে আমি ব্যাখ্যা করতে পারি যে একটি পোষা কুকুরের উপস্থিতিতে তুমি যদি একবার শব্দ করো দেখবে সে কিন্তু মাথা উঁচু করে রাখছে, কিন্তু সেই শব্দটা তুমি যদি একই সময় বারবার করতে থাকো দেখবে সে কিন্তু আর কোনো ধরনের সাড়া দিচ্ছে। তার মানে সে ওই উদ্দীপনার প্রতি অভ্যস্ত হয়ে গিয়েছে, এই জন্য সে আর ওটার প্রতি সাড়া দিচ্ছে। তো এটি হচ্ছে তার অভ্যাসগত আচরণ। আবার হচ্ছে অনুকরণ। এটি কেমন? দেখা যায় কি হাঁসের বাচ্চা যখন ডিম ফুটে বের হয় এবং সে যখন নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়, সে কিন্তু প্রথমেই দেখে যে তার মা হাঁটছে, মানে মা হাঁস যেটা সেটি হাঁটছে এবং সে তার পেছনে কিন্তু হাঁটা শুরু করে। তার মানে কি সে তার মাকে অনুকরণ করছে। আবার তুমি যদি হাঁসের একটি ডিম কিনে ইনকিউবেটরে রেখে সেখান থেকেও যদি বাচ্চা ফোটানো হয় এবং সেখান থেকে বাচ্চা ফোটার পরে সে যদি প্রথম অন্য তার মাকে ছাড়া অন্য কোনো প্রাণীকে দেখে, আমি ধরেই নিলাম যে ইনকিউবেটরে যখন আমি ডিমটা নিয়ে গেলাম তখন তার মা হাঁসটাকে ওখান থেকে সরিয়ে দিলাম, সে যখন ডিম ফুটে বের হবে এবং সে যখন দাঁড়াতে সক্ষম হবে সে প্রথম যাকেই হাঁটতে দেখবে সে কিন্তু তাকেই অনুকরণ করে সেভাবে হাঁটা শুরু করবে। তখন সে তাকে কিন্তু তার নকল মা হিসেবে চিন্তা করবে। তো এটি হচ্ছে অনুকরণজনিত একটি আচরণ। চলো আমরা একটু প্যাভলভের তত্ত্ব সম্পর্কে আলোচনা করি। প্যাভলভ কিন্তু সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া সম্পর্কে যুগান্তকারী ব্যাখ্যা দেন। এই জন্য 1904 সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন। এই যে আমি বললাম সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া, তো আমি একটু সাপেক্ষ আর অনপেক্ষ প্রতিবর্ত ক্রিয়াটা কি সেটা একটু বুঝিয়ে দিই। সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া হচ্ছে, যদি আমি একটা উদাহরণ দিই, যে ধরো তোমাদের সামনে কোনো পোলাও রাখা হলো, ওই পোলাওয়ের গন্ধ শুকে বা ওই পোলাওটি দেখে তোমার কিন্তু লালাধরণ শুরু হবে। আর অনপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া হলো তোমার মুখে যাই দেওয়া হোক, সেটা অখাদ্য কুখাদ্য যাই হোক, মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু লালাধরণ শুরু হবে। তো এটা হচ্ছে অনপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। প্যাভলভ করেন কি, তিনি একটি কোন একটা জায়গায় একটা কুকুরকে বন্দি করেন, বন্দি করে তার সামনে খাবার রাখেন। এখন কুকুরের সামনে যখনই খাবার রাখা হয় তার কিন্তু লালাধরণ শুরু হয়। এখন উনি করেন কি, যে খাবার দেওয়ার সাথে সাথে ঘন্টাও বাজান। তিনি যখনই ওকে খাবার দেন কুকুরটিকে তখনই ঘন্টা বাজান।
তো একটা সময় দেখা যায় কি খাবার না দিয়ে শুধুমাত্র ঘন্টা বাজিয়েও কিন্তু কুকুরের লালাক্ষরণ শুরু হচ্ছে। তার মানে আমরা একটা উদ্দীপনাকে কিন্তু আরেকটা উদ্দীপনাকে প্রভাবিত করতে পারছি। এটি হচ্ছে প্যাভলোভিয়ান কন্ডিশন বা চিরায়ত সাপেক্ষ। এখন আমরা একটু সামাজিক আচরণ সম্পর্কে জানি। মৌমাছিতে কিন্তু আমরা সামাজিক আচরণ খুব ভালোভাবে লক্ষ্য করতে পারি। সমাজ গঠনের মূল উদ্দেশ্যটা কি? সমাজ গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জীবনটাকে সহজ করা। এই পারস্পরিক সহযোগিতা এর আরেকটা নামই হচ্ছে অল্ট্রুইজম। আমরা যদি মৌমাছির সামাজিক সংগঠনটা নিয়ে একটু আলোচনা করতে চাই, মৌমাছিরা 3টা সম্প্রদায় বিভক্ত হয়ে দলবদ্ধভাবে থাকে। এদের থাকে রানী মৌমাছি, পুরুষ বা ড্রোন মৌমাছি এবং কর্মী মৌমাছি। রানী মৌমাছি থাকে একটি থাকে রানী মৌমাছি, কয়েকশো থাকে পুরুষ মৌমাছি এবং 10 থেকে 80,000 বা লক্ষাধিক থাকে কর্মী মৌমাছি। এখন এদের কিন্তু আমরা বুঝতে পারছি যে কার কাজ কি হতে পারে। এই কর্মী মৌমাছি তার মানে তারা সব ধরনের কাজ করবে। তারা হচ্ছে তোমার দেখভালে কাজ করবে, তারা যেসব নতুন মৌমাছির ডিম বা লার্ভা হবে সেগুলা লালন পালন করবে, রানীর সেবা যত্ন করবে, পরিষ্কার পরিচ্ছন্নতা করবে, প্রতিরক্ষার কাজ করবে। এগুলো হচ্ছে কর্মী মৌমাছি। কর্মী মৌমাছিগুলো কিন্তু বন্ধ হয় কারণ এরা প্রজননে অংশগ্রহণ করে না। এদের কাজ হচ্ছে শুধুমাত্র রক্ষণাবেক্ষণ এবং রানীর দেখাশোনা। এরপর হচ্ছে পুরুষ মৌমাছি। পুরুষ মৌমাছি প্রজননে হেল্প করে, যার কয়েকশো পর্যন্ত থাকতে পারে। রানী মৌমাছি কিন্তু একটি। এখন আমি এদের সামাজিক সংগঠনকে যদি একটু ব্যাখ্যা করতে চাই, প্রথমে আমরা দেখতে পাবো যে এদের মধ্যে কিন্তু শ্রম বন্ধন থাকে, যা আমি একটু আগে বলেছি যে কর্মী মৌমাছি কি করবে, পুরুষ মৌমাছির কাজ কি। কর্মী মৌমাছিগুলো কিন্তু একদম নিবেদিত প্রাণ একটি মৌচাকের জন্য। তাদের বয়স যখন 3 থেকে 4 দিন হয় তখনই কিন্তু তারা কুঠুরি পরিষ্কারের জন্য নেমে যায়। দেখা যায় কি 18 থেকে 20 দিন বয়সে তারা মধু আহরণে বের হয়। এরপর হচ্ছে এরা খাদ্যের যোগান দেয় কর্মী মৌমাছিগুলো। এছাড়াও এদের মধ্যে কিন্তু ভাব বিনিময়ও হয়। এদের মধ্যে ভাব বিনিময় কিভাবে হয়? এরা বিভিন্ন ধরনের গুঞ্জন সৃষ্টি করে, বিভিন্ন বিশেষ নৃত্য ভঙ্গিমার মাধ্যমে এরা কিন্তু ভাবের বিনিময় করে। এই নৃত্য বা গুঞ্জনের মাধ্যমে বুঝতে পারে, কোন মৌমাছিরা সন্ধান দেয় যে পরাগের প্রকৃতি কেমন, ওই পরাগের দূরত্ব কেমন, খাবারের উৎস কেমন, কোন দিকে খাবারের উৎস, এসব সম্পর্কে কিন্তু অন্যদেরকে জানায়। পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য রক্ষা। এরা পরিষ্কার পরিচ্ছন্নতা তো করে, সাথে স্বাস্থ্য রক্ষার জন্য এদের কি কি আছে? এদের দেহে যে কাইটিনময় আবরণ আছে তা কিন্তু অ্যান্টিবায়োটিক গুণ সম্পন্ন। তো তাহলে যে কোনো অণুজীবের বিরুদ্ধে তারা কিন্তু ব্যবস্থা নিতে পারে। এরপর হচ্ছে এদের যে মৌরুটি, মধু, এগুলোতেও কিন্তু অ্যান্টিবায়োটিক থাকে। আমরা মনে রাখবো যে মৌমাছিরা যে বাসা এবং মৌচাকের যে প্রাচীর, সেখানে কিন্তু প্রোপেলিস বা মৌসিরিস নামক এক ধরনের জৈব রাসায়নিক পদার্থের রেজিনের প্রলেপ থাকে, যা ক্ষতিকারক অণু উদ্ভিদ থেকে এদেরকে রক্ষা করে। এরা আরো করে কি, এদের স্বাস্থ্য রক্ষার জন্য যদি কোনো মৌমাছি রোগাক্রান্ত হয় বা অসুস্থ হয়, তাকে কিন্তু বাইরে ফেলে দিয়ে সম্ভাব্য সংক্রমণ থেকে তাদের কলোনিকে রক্ষা করে। এদের মধ্যে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, গ্রীষ্মকালে যখন প্রচন্ড গরম থাকে, এই মৌমাছিগুলো কি করে, মৌচাকের যে প্রবেশ মুখ সেখানে এরা সারিবদ্ধ হয়। সারিবদ্ধ হয়ে এদের ডানা ঝাপানোর মাধ্যমে এরা কিন্তু ভেতরে শীতল বাতাস প্রবাহিত করে। তো ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এছাড়াও কর্মী মৌমাছিরা প্রতিরক্ষার কাজ করে। মৌমাছির কথা চিন্তা করলে কিন্তু আমাদের হুলের কথাটা মাথায় চলে আসে। এদের হুলে কিন্তু বিষাক্ত পদার্থ থাকে। এরা হুল ফোটানোর মাধ্যমে বা দংশনের মাধ্যমে কিন্তু প্রতিরক্ষার কাজ করে। এরপর হচ্ছে আমরা একটু সোয়ার্মিং সম্পর্কে জানি। সোয়ার্মিং হচ্ছে একটি মৌচাকে যখন অনেক বেশি মৌমাছির বংশবৃদ্ধি হয়, তখন কিন্তু সেখানে দেখা যায় খাদ্যাভাব দেখা যায়, বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তখন এই কর্মী মৌমাছিগুলো করে কি,
আন্দোলন শুরু করে। তখন রানী মৌমাছি কিছু কর্মী মৌমাছিকে নিয়ে আলাদা অন্য জায়গায় চলে গিয়ে নতুন চাক তৈরি করতে বাধ্য হয়। এটি হচ্ছে সোয়ার্মিং। এরপর আসছে জনগণতান্ত্রিকতা। এখন আমরা জানি যে রানী কিন্তু একটি কলোনি, তাদের মানে মৌমাছির কলোনি মানে অন্যতম ব্যক্তিত্ব আর কি। ওই রানী যেভাবে ডিরেকশন দিবে তাদের সব কাজগুলো কিন্তু ওভাবেই চলবে। কিন্তু তার মানে কিন্তু এই না যে রানী যদি ঠিকমতো কাজ মেনটেন করতে না পারে এবং রানী যদি কোনো বিশৃঙ্খলার সৃষ্টি করে তখন কিন্তু তারা আবার বিদ্রোহ ঘোষণা করে। এখন একটি রানীর যখন মৃত্যু হয় তখন কিন্তু উত্তরাধিকার অবশ্যই তাকে নির্বাচন করতে হবে। উত্তরাধিকার নির্বাচন করার জন্য তারা 3 দিন বয়সে কিছু ডিম বাছাই করে এবং তাদেরকে কিন্তু একটা নির্দিষ্ট খোপে রেখে দেয় এবং রানী হিসেবে তারা যে লার্ভাকে নির্বাচন করে তাকে কিন্তু রাজসিক জেলি খাওয়ায়। এই রাজসিক জেলি খাওয়ার পরে এটা আস্তে আস্তে কিন্তু পূর্ণাঙ্গ রানীতে রূপ দেয়। একটু আগে আমি তোমাদেরকে বললাম যে এরা কিন্তু কোনো ধরনের অন্যায় মেনে নেয় না। এরা কিন্তু রানীর বিরুদ্ধে, যদি রানী কোনো ধরনের ভুল ডিসিশন বা ভুল কিছু করে, এরা কিন্তু রানীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এখানে আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে সামাজিক আচরণের মধ্যে এদের মধ্যে কিন্তু আবার চুরি ডাকাতিও হয়। যদি কোনো কারণে কর্মী মৌমাছিরা ঠিক মতো প্রতিরক্ষা ব্যবস্থা করতে না পারে তখন কিন্তু শত শত মিটার দূরে অবস্থিত মৌমাছিরা সেটা বুঝতে পারে এবং বুঝতে পেরে তারা কিন্তু যেই কলোনিতে ঠিকমতো প্রতিরক্ষা ব্যবস্থা নেই সেখান থেকে মধু চুরি করে নিয়ে যায়। তো ওখানেও কিন্তু দেখা যায় যে চুরি ডাকাতি হয়। তো মৌমাছির সামাজিক আচরণটা আমরা মোটামুটি একটু মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, এখান থেকে এখন আমরা দুই একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন জেনে নিব যেগুলো আমাদের এমসিকিউতে আসতে পারে। যেমন হচ্ছে কোন মৌমাছির আকার কেমন। আমরা মনে রাখবো যে রানী মৌমাছি কিন্তু আকারে একটু বড় হয়, পুরুষ আকারে কিছুটা ছোট হয়, কর্মী মৌমাছি একদমই ছোট হয়। আমরা আগেই বলেছি যে প্রজননে কিন্তু তারা অংশগ্রহণ করে না। এরপর এই যে মধু সংগ্রহ বা পরাগ সংগ্রহ, সেটা কিন্তু অবশ্যই আমি নাম থেকে বুঝতে পারি যে কর্মী মৌমাছি কিন্তু এটা কাজ করবে। ফেরোমন খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা নিঃসরণ করে রানী, যার মাধ্যমে সে পুরুষ মৌমাছিকে আকৃষ্ট করে। এরপর হচ্ছে আয়ুষ্কাল খুব ইম্পর্টেন্ট, আমরা একটু মনে রাখবো যে রানী মৌমাছি কিন্তু 2 থেকে 3 বছর পর্যন্ত বাঁচতে পারে, সেখানে পুরুষ মৌমাছি বাঁচে 50 থেকে 60 দিন এবং কর্মী মৌমাছি প্রায় 50 দিন বাঁচতে পারে। এবং প্রতি মৌচাকে কতটুকু সংখ্যা এটা আমরা আগেই বলেছি। তো এতটুকু পর্যন্ত আমাদের প্রাণীর আচরণ ছিল। আমি আশা করছি এতটুকু যদি তোমরা মনে রাখতে পারো, যদিও চ্যাপ্টারটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, আমি তোমাদেরকে বলবো যে যখন তোমাদের অন্যান্য চ্যাপ্টার নিয়ে খুব ভালো প্রিপারেশন হয়ে যাবে তখনই তোমরা এই চ্যাপ্টারটি পড়ে নেবে, যেন এখান থেকে কিছু আসলে তোমরা খুব সহজে আনতে পারো। এখন আমরা বিবর্তন সম্পর্কে জেনে নিই যে এখান থেকে কি কি অ্যাডমিশনের আসতে পারে। অন্যান্য চ্যাপ্টারের তুলনায় এটা একটু কম ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বাট যদি একটা কোয়েশ্চেনের জন্য যদি চলে আসে সেটা যেন আমরা অ্যান্সার করতে পারি এবং একটু ভালো মার্কস ক্যারি করার জন্য এই চ্যাপ্টারটা আমরা একটু সিলেক্টিভ ভাবে পড়বো যে কোনখান থেকে আসলে কতটুকু আমাদের জানা প্রয়োজন। অনেক কিছু জেনে আমরা মাথাটাকে মানে ফিল আপ করে ফেলবো না আর কি। আচ্ছা, তাহলে এখন আমরা একটু জেনে নিই যে বিবর্তন জিনিসটা কি। বিবর্তন হচ্ছে সরলদেহী জীব থেকে জটিল জীবের আবির্ভাব, যেটা খুব স্লোলি হয়। অনেক সময়ের ব্যবধানে সরল জীব থেকে আমরা জটিল জীব পাই, এটি হচ্ছে বিবর্তন। বিবর্তনের জনক হচ্ছে এম্পেডোক্লিস। বিবর্তন সম্পর্কে অনেক বিজ্ঞানী অনেক মতবাদ দেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ল্যামার্কের মতবাদ, এরপর হচ্ছে চার্লস ডারউইনের মতবাদ, দ্য ভিজের মতবাদ, আগস্ট ওয়াইসম্যানের মতবাদ। এদের মতবাদ হচ্ছে সবগুলো মতবাদের মধ্যে উল্লেখযোগ্য। তো এখানে আমরা মেইনলি ল্যামার্কবাদ, ডারউইনবাদ ও নব্য ডারউইনবাদ নিয়ে আলোচনা করব। ল্যামার্কবাদ, বিজ্ঞানী ল্যামার্ক যে মতবাদ দেন সেটি হচ্ছে ল্যামার্কবাদ বা ল্যামার্কিজম, এবং তার মতবাদকে বলা হয় অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা একটু মনে রাখবো যে তার মতবাদকে কি বলা হয়। ল্যামার্ক সম্পর্কে আমরা মনে রাখবো যে তিনি বায়োলজি শব্দের প্রবর্তক এবং প্রাণী জগৎকে তিনি কিন্তু মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী এই দুভাগে ভাগ করেন। আচ্ছা, এখন ল্যামার্কের সূত্রসমূহ। বিজ্ঞানী ডটসন 1960 সালে ল্যামার্কের বিস্তৃত ধারণাকে 4টি সূত্রের অধীনে ব্যাখ্যা করেন।
তার প্রথম সূত্র হচ্ছে বৃদ্ধি সূত্র। এই বৃদ্ধি সূত্র কিভাবে ব্যাখ্যা করা যায়? যেমন হচ্ছে প্রত্যেকটা জীবই কিন্তু একটা অন্তঃজীবনী শক্তির প্রভাবে একটা নির্দিষ্ট আকার পর্যন্ত তার কিন্তু বৃদ্ধি হয়। সব তার দৈহিক বৃদ্ধি এবং অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি সবগুলোরই কিন্তু বৃদ্ধি হয়। আমরা যদি শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ লক্ষ্য করি, আমরা কিন্তু দেখতে পাবো যে নিডারিয়া থেকে কর্ডাটা পর্বের যে প্রাণীগুলো আছে, প্রত্যেকটা পর্বেই কিন্তু বা প্রত্যেকটা ধাপেই কিন্তু দেহাকৃতির বৃদ্ধি পেয়েছে। এরপর হচ্ছে পরিবেশ, দ্বিতীয় সূত্র, যেটা হচ্ছে পরিবেশের প্রভাব এবং জীবের সক্রিয় প্রচেষ্টা ও আঙ্গিক পরিবর্তন। এই ব্যাপারটা কি? এটা হচ্ছে পরিবেশের প্রভাব। আমরা জানি পরিবেশ কিন্তু সর্বদাই পরিবর্তনশীল। এখন এই পরিবর্তনশীল পরিবেশে যদি টিকে থাকতে হয়, তাহলে জীবের কিন্তু অভিযোজিত হওয়ার জন্য একটা অভাব বোধ সৃষ্টি হবে। তাহলে এই যে পরিবর্তনশীল পরিবেশে সে যখন টিকে থাকতে চাইবে, তার মধ্যে কিন্তু নিজের পরিবর্তন করার একটা ইচ্ছা জাগবে এবং নিরন্তর প্রচেষ্টার ফলে দেখা যাবে যে তার নতুন অঙ্গের সৃষ্টি হয়েছে বা অঙ্গের পরিবর্তন হয়েছে। যেমন আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি যে জিরাফের কিন্তু স্নায়ুতন্ত্রই তাকে বাধ্য করেছে যে ঘাড় উঁচু করে পাতা খাওয়ার জন্য। তার তৃতীয় সূত্র হচ্ছে ব্যবহার ও অব্যবহার। এটাকেও কিন্তু আমরা জিরাফ দিয়ে ব্যাখ্যা করতে পারি। যেমন হচ্ছে জিরাফের যে আদি পুরুষ ছিল, তাদের গলা ও সামনের দুটি পা কিন্তু অত বেশি লম্বা ছিল না, ঘোড়ার মতো খাটো ছিল। একদম আদি অবস্থায় তারা কিন্তু ছোট ছোট গাছ খেত, কিন্তু পরে পরে দেখা গেল কি যখনই চারণভূমি কমতে থাকলো, তখন কিন্তু তাদের উঁচু উঁচু গাছ থেকে উঁচু উঁচু শাখা প্রশাখার পাতা খাওয়ার অভাব শুরু হলো। তারা পাতা খাওয়ার জন্য তাদের প্রয়োজন শুরু হলো। তো এভাবে তাদের ইচ্ছে এবং পরিবেশের প্রভাব এবং বারবার ব্যবহারের জন্য তাদের কিন্তু বর্তমানে আমরা যে জিরাফটা দেখতে পাই, তাদের গলাটা কিন্তু অনেক উঁচু হয়। আর অব্যবহারের উদাহরণটা আমরা কি দিতে পারি? যেমন উট পাখির পূর্বপুরুষরা কিন্তু উঠতে পারত, কিন্তু তাদের ডানা দুটি ব্যবহার না করতে করতে আস্তে আস্তে কিন্তু সেগুলো নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। এরপর হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। প্রতিটি জীবেরই জীবদ্দশায় যে সকল বৈশিষ্ট্য তারা প্রাপ্ত হয়, সেগুলো কিন্তু ভবিষ্যৎ বংশধরে সঞ্চারিত হয়। এরপর আমরা একটু ডারউইনবাদ সম্পর্কে জেনে নিই। ডারউইনবাদের মতবাদের আরেকটি নাম হচ্ছে প্রাকৃতিক নির্বাচন মতবাদ। ডারউইন 1859 সালে প্রকাশ করেন তার গ্রন্থ অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, এবং এখানে কিন্তু তিনি তার মতবাদ ব্যক্ত করেন। আমরা যদি ডারউইনবাদ সম্পর্কে একটু আলোচনা করতে চাই, ডারউইনবাদ সম্পর্কে যদি আমরা একটু ব্যাখ্যা করতে চাই, তাহলে আমাদেরকে কয়েকটা সেগমেন্ট এটা ব্যাখ্যা করতে হবে। যে প্রথমে আমরা পাচ্ছি যে বংশবৃদ্ধির উচ্চ হার। প্রাণী উদ্ভিদ যাই হোক না কেন, বংশবৃদ্ধি কিন্তু জ্যামিতিক আকারে হয়, অর্থাৎ যতটুকু প্রাণী পরিবেশে টিকে থাকতে পারবে তার অনেক বেশি কিন্তু জন্ম হয়। যেমন আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি যে স্যামন মাছ কিন্তু এক ঋতুতেই 2,80,00,000 ডিম পাড়তে পারে, এবং এসব ডিম যদি সবগুলোই পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয় এবং প্রত্যেকটা মাছ যদি এভাবেই ডিম পাড়তে থাকে, তো দেখা যাবে কি একটা প্রজাতি দিয়ে পৃথিবীর জলভাগ কয়েক বছরের মধ্যে একটা প্রাণী দিয়ে ভরে যাবে। তো এটা তো আসলে সম্ভব না। এরপর হচ্ছে যখনই বংশবৃদ্ধির উচ্চ হার হতে থাকবে, খাদ্য বাসস্থান কিন্তু সীমাবদ্ধ। বংশবৃদ্ধি যতই হোক, আমাদের খাদ্য যেহেতু সীমাবদ্ধ এবং স্থান যেহেতু সীমাবদ্ধ, ও তখন কিন্তু বিভিন্ন একই প্রজাতির এবং অন্য প্রজাতির প্রাণীর সাথে কিন্তু একটা কম্পিটিশন শুরু হবে। তো এই কম্পিটিশনের ফলে যে যোগ্য সেই কিন্তু টিকে থাকতে পারবে। এরপরে আসছে প্রকরণের উপস্থিতি বা প্রকরণের উৎপত্তি। পৃথিবীতে একটি প্রজাতির সবগুলো প্রাণী কিন্তু একই রকম না। যেমন আমাদের বাবা মার সাথে আমাদের কিছুটা মিল থাকলেও আমরা কিন্তু একদম হুবহু তার মতো না। তো এই যে আমাদের মধ্যে একই প্রজাতির মধ্যে সামান্য একটু পার্থক্য, এটি হচ্ছে পরিবৃত্তি বা প্রকরণ। এরপর হচ্ছে যোগ্যতমের ঊর্ধ্বতম। এই ব্যাপারটা কি যে পরিবর্তনশীল পরিবেশে টিকে থাকার জন্য অবশ্যই বিভিন্ন প্রতিকূল অবস্থার মোকাবিলা করতে হয়, এবং এই প্রতিকূল অবস্থা মোকাবিলা করে যারা টিকে থাকতে পারে তারাই হচ্ছে যোগ্যতম এবং তারাই হচ্ছে অনুকূল পরিবৃত্তি সম্পন্ন।
তো এই ব্যাপারটা আসলে আমরা দেখতে পাচ্ছি যে কারা টিকে থাকবে এবং কারা টিকে থাকবে না, এটা কিন্তু আলটিমেটলি প্রকৃতি নির্বাচন করছে। এবং এই প্রকৃতি নির্বাচন করতে করতে নতুন নতুন প্রজাতির কিছু প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং নতুন প্রজাতির উদ্ভব হচ্ছে পরিবেশের কারণে। আচ্ছা, নব্য ডারউইনবাদ। ডারউইনের পরবর্তীতে দেখা যায় কি যে জিন, ক্রোমোজোম এবং মিউটেশন এগুলো নিয়ে ব্যাপকভাবে আলোচনা শুরু হয় এবং ব্যাপকভাবে এগুলো নিয়ে চর্চা হয়। তখন ওয়াইজম্যান এবং তার অনুগামীরা ডারউইনের নির্বাচন মতবাদকে তারা কিন্তু পুনর্মূল্যায়ন করে নব্য ডারউইনবাদ মতবাদ দেন। 1896 সালে তিনি জার্ম প্লাজম সোমাটোপ্লাজম তত্ত্বের উল্লেখ করেন। তাহলে আমরা কিন্তু মনে রাখবো যে জার্ম প্লাজম সোমাটোপ্লাজম তত্ত্ব কে দেন? জার্ম প্লাজম সোমাটোপ্লাজম তত্ত্ব দেন ওয়াইজম্যান। এটা কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আচ্ছা, তিনি বিভিন্ন গবেষণা থেকে প্রমাণ করেন যে জীবদেহে পরিবেশ থেকে যে প্রভাব সেটা কিন্তু বংশের পরম্পরায় সেটা সঞ্চারিত হয় না। যেমন হচ্ছে তিনি বলেন যে কোন একটি ইঁদুরের ছানার লেজ যদি ইঁদুর ছানার লেজ যদি বংশানুক্রমে কেটে দেওয়া হতে থাকে, পরবর্তী যে নতুন বংশধর হয় সেটাতে কিন্তু লেজবিহীন ইঁদুর পাওয়া যায় না। আচ্ছা, তো আমরা এখান থেকে মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে জার্ম প্লাজম সোমাটোপ্লাজম তত্ত্ব কে দেন, যেটা দেন ওয়াইজম্যান। এখন বিবর্তনের সপক্ষে প্রমাণসমূহ সম্পর্কে আমরা একটু সংক্ষেপে জানবো যে বিবর্তনের সপক্ষে প্রথম প্রমাণ হচ্ছে অঙ্গসংস্থানিক প্রমাণ। অঙ্গসংস্থানিক প্রমাণটা আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে এখান থেকে প্রথমে প্রশ্ন হতে পারে যে বিবর্তনের সপক্ষে যে প্রমাণসমূহ তার মধ্যে নিচের কোনটি এর অন্তর্ভুক্ত শাখা নাই। তো আমরা শাখাগুলো একটু ভালোভাবে মনে রাখবো যে এর আন্ডারে কিন্তু 8টি শাখা আছে, যার প্রথমটা হচ্ছে অঙ্গসংস্থানিক প্রমাণ। যেমন হচ্ছে অঙ্গসংস্থানিক প্রমাণকে আমরা ব্যাখ্যা করে দিতে পারি তুলনামূলক সারির স্থান দিয়ে। যেমন মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ দিয়ে আমরা যদি একটু ব্যাখ্যা করতে চাই যে বিবর্তন যে আসলে হচ্ছে, যেমন আমরা দেখতে পারি যে যতই অনুন্নত প্রাণীর থেকে আমরা একটু উন্নত প্রাণীর দিকে যেতে থাকবো ততই কিন্তু প্রত্যেকটা অঙ্গ অনেক বেশি সুগঠিত হতে থাকবে। যেমন হচ্ছে মাছে আমরা 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড পাই, উভচরে আমরা প্রায় 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, সরীসৃপে আমরা প্রায় আংশিক 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, পাখি ও স্তন্যপায়ী দেশে কিন্তু আমরা সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড পাই। এছাড়া ব্যাপারটা আমরা মস্তিষ্কের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পারি। মস্তিষ্কের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মাছ থেকে শুরু করে স্তন্যপায়ী প্রাণীর মস্তিষ্ক পর্যন্ত কিন্তু মস্তিষ্ককে আমরা 5টি ভাগে বিভক্ত দেখতে পাই। যতই সরল থেকে জটিলতর গঠনের প্রাণীর দিকে যেতে থাকবে ততই কিন্তু মস্তিষ্কের গঠনও সরল থেকে জটিল হতে থাকবে এবং এই জটিলতা সবচেয়ে বেশি দেখা যায় সেরিব্রাল হেমিস্ফিয়ার এবং সেরেবেলামে। এটা কিন্তু আমাদের তুলনামূলক সারির স্থান। এরপর আমরা জানবো যে আমাদের সমসংস্থ অঙ্গ কি এবং সমবৃত্তি অঙ্গ কি। এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ, এটা উদাহরণ সহ আমরা মনে রাখবো। সমসংস্থ অঙ্গ হচ্ছে যেসব অঙ্গের উৎপত্তি এবং অভ্যন্তরীণ গঠনটা একই রকম সেসব অঙ্গ কিন্তু সমসংস্থ অঙ্গ। তার মানে উৎপত্তি আর গঠন দুটাই একই রকম। তার মানে এটার উদাহরণ কি, যেমন পাখির ডানা, বাদুড়ের ডানা, ঘোড়ার অগ্রপদ, মানুষের হাত, এগুলো কিন্তু সমসংস্থ অঙ্গ। এরপর হচ্ছে সমবৃত্তি অঙ্গ। এগুলো কি, যেসব অঙ্গ গঠনগত দিক থেকে আলাদা কিন্তু তাদের কাজ আবার একই রকম। যেমন পাখির ডানা, প্রজাপতির ডানা, এদের কাজ একই রকম, দুটাই কিন্তু উঠতে সাহায্য করে কিন্তু তারা গঠনগত দিক থেকে ডিফারেন্ট। তারপর আছে আমাদের অঙ্গসংস্থানিক প্রমাণের আন্ডারে 3 নম্বরে আছে নিষ্ক্রিয় অঙ্গ। নিষ্ক্রিয় অঙ্গগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে নিষ্ক্রিয় অঙ্গ আসলে কি, যে এক সময় কিছু কিছু অঙ্গ ছিল যেগুলো এক সময় সুগঠিত এবং কার্যক্ষম ছিল, কিন্তু পরবর্তী বংশধরে দেখা যায় কি এগুলো গুরুত্বহীন হয়ে এগুলো কাজ করতে থাকে এবং এগুলো ছোট ও নিষ্ক্রিয় হতে থাকে। এগুলো উদাহরণ দিন আমরা অবশ্যই মনে রাখবো যে নিষ্ক্রিয় অঙ্গ গুলো কি কি।
যেমন মানুষের ক্ষেত্রে যদি আমরা বলতে চাই যে নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে উপপল্লব, চোখের ভেতরের কোণার দিকে উপপল্লব, এরপর আছে আক্কেল দাঁত সহ কয়েক ধরনের দাঁত, এরপর আছে গায়ের লোম, এরপর আছে বহিকর্ণের 3টি করে পেশি যেগুলো হচ্ছে কর্ণপেশি, এরপর আছে অ্যাপেন্ডিক্স, ইত্যাদি। এছাড়া দেখা যায় কি মানুষের কশেরুকা, তোমাদের কশেরুকা শব্দের নাম মনে আছে কিনা আমি জানি না, ককটিক্স যে কশেরুকা গুলো ছিল সেখানে কিন্তু আসলে ককটিক্সে বেশ কয়েকটি ছোট ছোট কশেরুকা একত্রিত হয়ে একটা কশেরুকার মতো অবস্থান করে। তো এটাও কিন্তু আস্তে আস্তে ছোট অস্থিতে পরিণত হয়েছে। তো এটা গেল আমাদের নিষ্ক্রিয় অঙ্গসমূহ। এখন একটু ভ্রূণতত্ত্বীয় প্রমাণ নিয়ে আলোচনা করা, বিবর্তনের ভ্রূণতত্ত্বীয় প্রমাণ। এটা কিরকম? দেখা যায় কি প্রতিটি বহুকোষী প্রাণী কিন্তু একটি জাইগোট থেকেই পরিস্ফুটিত হয় এবং তাদের বিভিন্ন ধাপগুলো দেখা যায় কি প্রায় একই রকম থাকে। মাছ, উভচর, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী এদেরকে কিন্তু ভ্রূণের প্রথম অবস্থায় ঠিক খুব একটা আলাদা করা যায় না, যেভাবে পূর্ণাঙ্গ অবস্থায় এদেরকে আমরা আলাদা করতে পারি। তো এই ধরনের সাদৃশ্যগুলো লক্ষ্য করে কার্ল ভন বেয়ার বলেন যে প্রতিটি প্রাণী ভ্রূণাবস্থায় তার আদি ইতিহাসকে কিন্তু প্রকাশ করে। কিভাবে? যে বিশেষ বৈশিষ্ট্য প্রকাশ করার আগে তারা কিন্তু কিছু সাধারণ বৈশিষ্ট্য প্রকাশ করে, তারপর সেখান থেকে বিশেষ বৈশিষ্ট্যের আবির্ভাব হয় যার মাধ্যমে আমরা বিভিন্ন প্রাণীগুলোকে কিন্তু আলাদা করতে পারি। একটি শিশু প্রাণীকে কিন্তু দেখা যায় তার নিম্ন স্তরের যে প্রাণী গোষ্ঠীগুলো থাকে তাদের শিশু অবস্থার মধ্যে কিন্তু একটি মিল থাকে, মানে উচ্চ শ্রেণীর প্রাণী এবং নিম্ন শ্রেণীর প্রাণী তারা যখন ভ্রূণ অবস্থায় থাকে তাদের মধ্যে কিন্তু একটি মিল থাকে। তো এটি গেল মোটামুটি আমাদের ভ্রূণতত্ত্ব। যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভ্রূণ অবস্থায় তাদের পূর্ণাঙ্গ পরিস্ফুটনের আগ পর্যন্ত কিন্তু তাদের মধ্যে বেশ কিছু মিল রয়েছে। এরপর আমরা একটু জীবাশ্ম ঘটিত প্রমাণে আসি। প্রথমে আমরা একটু জেনে নিই যে জীবাশ্ম জিনিসটা আসলে কি। জীবাশ্ম হচ্ছে পৃথিবীর ভূত্বকে প্রাকৃতিক উপায়ে সংরক্ষিত অনেক প্রাগৈতিহাসিক, মানে অনেক আগের কোনো জীবের দেহাবশেষ বা দেহের কোনো চিহ্ন বা ইভেন কোনো সাক্ষ্য যদি থাকে, দেহের কোনো চিহ্ন যদি থাকে এবং সেটা যদি প্রাকৃতিক উপায়ে নিয়ন্ত্রিত হয় তখন কিন্তু সেটাকে আমরা জীবাশ্ম বা ফসিল বলতে পারি। এবং জীববিজ্ঞানের যে শাখায় এই ফসিল নিয়ে আমরা আলোচনা করি তাকে আমরা বলি হচ্ছে প্যালিওন্টোলজি অথবা জীবাশ্ম বিজ্ঞান। এখন এখান থেকে আমি তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু বইয়ে দেখবে যে ঘোড়ার বিবর্তনের ধারা কিন্তু দেয়া আছে, সেখানে কিন্তু আমরা ঘোড়ার বিবর্তনের আদি অবস্থা থেকে কিভাবে আমরা বর্তমান ঘোড়া পেয়েছি তার একটি ফ্লো চার্ট কিন্তু তোমাদের বইয়ে আছে। এটা আমরা একটু ভালোভাবে মনে রাখবো যে বিবর্তনের ধারার মধ্যে কোন কোন ধাপগুলো আছে। যেমন প্রথমে আছে ইওহিপাস, দেন অরোহিপাস, মেজোহিপাস, মেরিচিপাস, গ্রিওহিপাস, প্লেজিহিপাস, ইকুয়াস। তাহলে আধুনিক ঘোড়ার নাম সবার লাস্টে যেটা আছে ইকুয়াস কিন্তু আধুনিক ঘোড়া। তো এটা আমরা একটু খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করি। এরপর জীবাশ্ম ঘটিত প্রমাণে আমরা আরো একটা ব্যাখ্যা দিতে পারি বা এর পক্ষে আরো একটি উদাহরণ তোমাদেরকে দিতে পারি। যেমন হচ্ছে দুটি নিকটবর্তী শ্রেণীর জীবাশ্ম দশার মধ্যবর্তী অবস্থাকে আমরা বলি সংযোগকারী সূত্র। এটাকে আমি একটু যদি উদাহরণ দিয়ে বলতে চাই তাহলে তোমাদের জন্য ইজি হবে। যেমন হচ্ছে আমরা জুরাসিক যুগে আর্কিওপটেরিক্স ছিল, এই আর্কিওপটেরিক্স কিন্তু এক ধরনের একটি জীবাশ্ম। এই আর্কিওপটেরিক্স জিনিসটা আসলে কি? এই আর্কিওপটেরিক্স এর মধ্যে সরীসৃপ ও পাখি দুটিরই কিন্তু বৈশিষ্ট্য ছিল। তো এই জন্য আর্কিওপটেরিক্সকে আমরা সরীসৃপ ও পাখির সংযোগকারী যোগসূত্র বলছি। যেমন আর্কিওপটেরিক্স এর কিছু সরীসৃপীয় বৈশিষ্ট্য ছিল, কিছু পাখি বৈশিষ্ট্য ছিল। সরীসৃপীয় বৈশিষ্ট্য এদের কি ছিল? যেমন এদের দেহ কিন্তু সরীসৃপের মতো লম্বা। আচ্ছা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা কিন্তু এই আর্কিওপটেরিক্সের সরীসৃপীয় ও আর্কিওপটেরিক্সের যে পাখির বৈশিষ্ট্য আছে
এগুলো কিন্তু আমরা ভালোভাবে একটু মনে রাখবো, ঠিক আছে? কিসের বৈশিষ্ট্য? আর্কিওপটেরিক্স। তাহলে সরীসৃপের মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে? প্রথমে হচ্ছে এরা সরীসৃপের মতো লম্বা, এদের দেহ কিন্তু শুষ্ক আইশযুক্ত, ঠিক আছে? এরপর হচ্ছে এদের দেহকঙ্কাল কিন্তু পুরু ও ভারী হাড় দিয়ে গঠিত, ঠিক আছে? দেহকঙ্কাল কি দিয়ে গঠিত? ভারী হাড় দিয়ে। এরপর এদের আরেকটি সরীসৃপের মতো বৈশিষ্ট্য আছে যে ডানার অগ্রভাগের নখর ও চোয়ালে দাঁত বিদ্যমান। তাহলে আমাদের এই নখরের কথা মনে রাখতে হবে যে ডানার অগ্রভাগের নখর ছিল আর চোয়ালে কিন্তু তাদের দাঁত ছিল। এরপর হচ্ছে পাখির মতো কি বৈশিষ্ট্য আছে এদের? যে পাখির মতো কিন্তু এদের লেজ ও ডানায় পালক ছিল। আচ্ছা, এরপর কি বৈশিষ্ট্য ছিল? এদের দেহের সংস্থাপন মানে এদের দেহের অ্যারেঞ্জমেন্ট কিন্তু পাখির মতো ছিল। ইম্পর্টেন্ট, এদের দেহে কিন্তু ডানা উপস্থিত এবং ঠোঁটে চঞ্চু ছিল। তাহলে ডানা ও চঞ্চু এই দুটো ওয়ার্ড আমরা কিন্তু মনে রাখি, ঠিক আছে? তো মোটামুটি এটা হচ্ছে আর্কিওপটেরিক্সের বৈশিষ্ট্য। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে জীবাশ্মের মানে বিবর্তনের ভূতত্ত্বীয় যেটা প্রমাণ, মানে হচ্ছে বিবর্তনের জীবাশ্ম ঘটিত যে প্রমাণ, সেখানে আমরা আরেকটা উদাহরণ দিব, সেটা হচ্ছে জীবন্ত জীবাশ্ম। জিনিসটা আসলে কি? যে বর্তমানের কোনো, সহজভাবে বলতে গেলে যে বর্তমানের কোনো প্রাণী যদি অনেক আগে উৎপত্তি লাভ করে এবং তারা যদি এখন অপরিবর্তিত অবস্থায় থাকে, যেমন অঙ্গ সংস্থানিক শারীরবৃত্তীয় কাজগুলো যদি তাদের শারীরবৃত্তীয় দিকগুলো যদি অপরিবর্তিত থাকে এবং ওই সমসাময়িক ওই সমবর্তী অন্যান্য যা ছিল, অন্যান্য যেসব প্রাণী বা উদ্ভিদ ছিল তারা কিন্তু এখন বিলুপ্ত হয়ে গেছে, তখন আমরা তাদেরকে কিন্তু জীবন্ত জীবাশ্ম বলবো। জীবন্ত জীবাশ্মের উদাহরণ বা লিভিং ফসিলের উদাহরণ হচ্ছে প্লাটিপাস। একদমই আমরা ভুল করতে কিন্তু পারবো না, ঠিক আছে? এখানে কিন্তু তোমাদের বইয়ে তোমরা দেখবে বেশ কিছু জীবন্ত জীবাশ্মের উদাহরণ আছে, এগুলো কিন্তু একদমই ভুল করা যাবে না। এখন তোমাদের বইয়ে একটা ইম্পর্টেন্ট চার্ট আছে, সেটা একটু কষ্ট করে মনে রাখবে, ঠিক আছে? হয়তো পরীক্ষার দিন যাওয়ার আগে একবার চোখ গুলিয়ে যাবে, আগে তো পড়বে, একটু চোখ গুলিয়ে যাবে। সেটা হচ্ছে ভূতাত্ত্বিক কালক্রমকে আমরা কিন্তু 5টা মহাযুগে ভাগ করতে পারি, যেমন হচ্ছে সিনোজোয়িক, দেন মেসোজোয়িক, এরপর প্যালিওজোয়িক, এরপর হচ্ছে প্রোটেরোজোয়িক, এরপর হচ্ছে আর্কিওজোয়িক। তো আমরা কয়েকটা মহাযুগে কিন্তু একে ভাগ করতে পারি। এর মধ্যে আমরা সবার প্রথম যেটা ছিল আর্কিওজোয়িক, সেখানে কিন্তু কোনো জীবাশ্ম নেই। প্রোটেরোজোয়িক যুগে গিয়ে কিন্তু আদি প্রাণীর উদ্ভব ঘটে। এরপর হচ্ছে যে প্যালিওজোয়িক, ওই প্যালিওজোয়িকে কোন কোন প্রাণী ছিল? যেমন উভচর ছিল, মাছ, অমেরুদণ্ডী প্রাণীরা কিন্তু ছিল। মেসোজোয়িক যুগে কিন্তু সরীসৃপের যুগ। এরপর হচ্ছে সিনোজোয়িক যুগ, যেটা সবার লাস্ট মহাযুগ, যেটা সেখানে কিন্তু স্তন্যপায়ী যুগ। তাহলে আমরা প্রথমে মহাযুগগুলোর নাম করলাম, কোথায় কোন প্রাণী ছিল এটা আমরা একটু জেনে নিলাম। তা আমরা এখন কি জানলাম? যে আদি প্রাণী কিন্তু আসে প্রোটেরোজোয়িক যুগে। আচ্ছা, এখান থেকে আমি কিছু ইম্পর্টেন্ট ব্যাপার তোমাদেরকে বলে যাব। যেমন হচ্ছে আমরা সিনোজোয়িক যুগে আমরা মনে রাখবো যে মানুষের উদ্ভব ঘটে কিন্তু 2 কোটি বছর আগে, কিন্তু আধুনিক মানুষের উদ্ভব মানে সভ্যতার উদ্ভব ঘটে কিন্তু 25,000 বছর আগে, ঠিক আছে? এরপর হচ্ছে আমরা মনে রাখবো যে ডাইনোসরের উদ্ভব কিন্তু ঘটে মেসোজোয়িক যুগের 22.5 কোটি বছর আগে। এরকম আমরা কিছু ইম্পর্টেন্ট 1-2টা জিনিস একটু মনে রাখার চেষ্টা করব। এরপর হচ্ছে আমরা একটু মনে রাখবো যে 13.5 কোটি বছর আগে বর্তমান পাখির উদ্ভব ঘটে। এরকম 2-1টা জিনিস আমরা একটু মনে রাখার চেষ্টা করব। তারপর যেমন আদিম স্তন্যপায়ী আমরা পাই হচ্ছে 7.5 কোটি বছর আগে। তো যতটুকু আমাদের আসলে মনে রাখা সম্ভব, আমরা যে যতটুকু পারবো ততটুকু একটু মনে রাখবো। আমি যেগুলো বলেছি এগুলো একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করবো। তো এতটুকুই ছিল হচ্ছে আমাদের মোটামুটি প্রাণীর আচরণ ও বিবর্তন সম্পর্কে। তো আমরা অন্তত এতটুকু আমরা একটু পড়ে যাওয়ার চেষ্টা করব, যেহেতু আমাদের অনেক পড়া মাথায় রাখতে হবে। তো আমরা মোটামুটি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারগুলো থেকে, যেহেতু এগুলো একটু কম ইম্পর্টেন্ট, তাই এগুলো আমরা এখান থেকে যেন ইম্পর্টেন্ট টপিক এবং ইম্পর্টেন্ট সিলেক্টেড কিছু জিনিস আমরা মাথায় রেখে যেন পরীক্ষার হলে যেতে পারি।
আশা করি তোমরা সবাই ভালো থাকবে। আমার জন্য দরকার। ধন্যবাদ।